নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে তৈরি করে যাও তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমরা নিশ্চিন্ত মনে যেতে পারবে এবং পরীক্ষাও তোমরা খুব ভালো দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমরা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের জন্য মান 10-এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবার আগে রেডি করবে, যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে। সবার আগে ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়বে। প্রথমেই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো বা ষোড়শ মহাজনপদ কী, ষোড়শ মহাজনপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা 10-এর জন্য গুরুত্বপূর্ণ, যদি 10-এ না আসে 5-এর জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। 2 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন, তিনি কিভাবে তার ক্ষমতা সুদৃঢ় করেছিলেন বা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব বিচার করো। 3 নম্বর, ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো, অথবা কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা কে, প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে। 4 নম্বর, সাতবাহন রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, বিজেতা ও শাসক হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। বা বলতে পারে অন্ধ্রবৃত্ত কারা, এই অন্ধ্রবৃত্তরাই কিন্তু সাতবাহন, এটা কিন্তু 5 নম্বরে আসতে পারে। অন্ধ্রবৃত্ত কারা, যদি না আসে সাতবাহনটা কিন্তু 10-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর, কূটনীতিবিদ ও সাম্রাজ্য নির্মাতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো, তিনি কি উত্তর ও দক্ষিণ ভারতে একই নীতি অনুসরণ করেছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আরেকটা টিকামূলক প্রশ্ন হতে পারে, গ্রহণ পরিমক্ষ নীতি। 6 নম্বর, ভারতের ইতিহাসে গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলা কতটা বা কতখানি যুক্তিযুক্ত, বা গুপ্তযুগকে সুবর্ণময় যুগ বা স্বর্ণযুগ বলা হয় কেন। অ্যাকচুয়ালি সেই সময় গুপ্তযুগে স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য, বিজ্ঞান সব কিছুতে কিন্তু উৎকর্ষতা লাভ করেছিল। হ্যাঁ, তাই এই পাঠটা দিয়ে সাহিত্য বিজ্ঞান নিয়েও কিন্তু বলতে পারে প্রশ্নটা। বা গুপ্তযুগের প্রকৃতি আলোচনা করো। তো গুপ্তযুগ সুবর্ণময় যুগ কেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে ইন্দো রোম বাণিজ্য বা ভারত রোম সমুদ্র বাণিজ্য বা মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের বিবরণ দাও বা এর প্রকৃতি আলোচনা করো। এটা কিন্তু ইন্দো রোম বাণিজ্য 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 8 নম্বর প্রশ্নটাও তাই, সঙ্গম যুগ বা সঙ্গম যুগের সাহিত্যের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা সঙ্গম যুগের সামাজিক অবস্থা কেমন ছিল। এটা সঙ্গম যুগ নিয়ে কিন্তু 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 9 নম্বর, ইন্দ্রগিক কারা, ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান আলোচনা করো, শাসক হিসেবে মিনান্দ্রারের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান মূল্যায়ন করো। 11 নম্বর, ঐতিহাসিক উপাদানের উল্লেখ সহ মৌর্য শাসন ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থার মূল বা প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো, অথবা মৌর্য সম্রাট অশোকের শাসননীতি বা বিশ্ব ইতিহাসে অশোকের স্থান বা তথ্য নির্দেশ করে মৌর্য শাসন ব্যবস্থা আলোচনা করো। এভাবেও প্রশ্ন আসতে পারে, তবে অশোকের স্থানটা বা অশোকের শাসননীতিটা একটু সেপারেট করে তোমাদের দেখে রাখতে হবে। 12 নম্বর, হুন কারা, হুন আক্রমণ প্রতিরোধে স্কন্দগুপ্ত কী ভূমিকা নিয়েছিলেন। তো এটা কিন্তু আবার 5 নম্বরে স্কন্দগুপ্ত হিসাবে টিকাও আসতে পারে। এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে 13 নম্বর যে প্রশ্ন, গুপ্তযুগের ভূমিদান প্রথা বা অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই অগ্রহার প্রথা কিন্তু গত বছর 5 নম্বরে এসে গেছে, তো এটা বড়তে আসতে পারে, আবার 5-এও আসতে পারে। বিশেষ করে গুপ্তযুগের গিল্ড ব্যবস্থা কিন্তু 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। এই পাঠটা দেখতে লাগবে একটু। 14 নম্বর, চোল শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, অথবা চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থা ও শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। বা চোলদের নৌবাহিনীর পাঠটাও দেখতে হবে তোমাদেরকে। আবার চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন, এটা কিন্তু 5 নম্বরে আসতে পারে। 15 নম্বর, মৌর্য যুগে ভারতের শিল্প ও স্থাপত্য করার বৈশিষ্ট্য উল্লেখ করো বা এর উপর নিবন্ধ রচনা করো। তো এই 15টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার ভিতরে প্রথম 12টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার ভিতর থেকেও যে কয়েকটি প্রশ্নে ট্রিপল স্টার করা আছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি রেখো। এবার 5 নম্বরের জন্য যে পাঠগুলো একটু ভালো করে পড়তে হবে, এলাহাবাদ প্রশস্তি, মিলিন্দপন্হ, দণ্ডসমতা ও ব্যবহার সমতা, নির্বাণ, আর্যভট্ট ও কালিদাস, রুদ্রদামান, গান্ধা শিল্প ও মথুরা শিল্প, পঞ্চম মহাব্রত, গণ্ডফার্নেস, কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা কিন্তু 10-এও কিন্তু দিতে পারে। বুঝতে পেরেছো। এই পাঠটা একটু ভালো করে দেখতে হবে। সাঁচি স্তূপ, মেগাস্তিনিসের ইন্ডিকা, মধ্যপন্থা বা মধ্যমজিম পন্থা, অশ্বঘোষ, মহাপদ্মনন্দ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি, কলিঙ্গ যুদ্ধ, রামগুপ্ত, পুষ্যমিত্র শুঙ্গ, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে সে সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু 10 নম্বরে আসলেও আসতে পারে, তবে এগুলো 5-এর জন্য গুরুত্বপূর্ণ। শিলাপদ্যিকরম ও মণিমেখলাই, আজীবক ধর্ম, হীনযান ও মহাযান, শ্বেতাম্বর ও দিগম্বর, শকাব্দ, ধর্ম মহামাত্র, মহাবিনিষ্ক্রমণ ও ধর্মচক্র প্রবর্তন, গ্রহণ পরিমক্ষ নীতি। এই পাঠগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, বিশেষ করে যেগুলোতে ট্রিপল স্টার, ডাবল স্টার, 1 স্টার করা আছে সেই পাঠগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে। আশা করছি এই প্রশ্নগুলো ফলো করে গেলে তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে। যারা যারা পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা প্রিন্টেড পিডিএফ পেইড নোট সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 7384
384758 নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং আগামীকালের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।